এফআইআর তো প্রথমে করতে চাওয়া হয়নি, আমরাই কতবার বিপদে পড়েছি। এটা কিন্তু নিছক দুর্ঘটনা। এই যে দেখছেন লাভলি মৈত্র মরেই যেত, ওইখানে বসে আছে ছেলেটা, ও তুলেছে। এই আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট যিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি আজ বিগত 11 দিন সকাল 11টায় তার বাড়ির থেকে বেরিয়েছেন, রাত 3টেয় বাড়ি ফিরেছেন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের পর থেকেই টলিউডে উদ্বেগ বাড়াচ্ছে নিরাপত্তার বিষয়টি। আমরা দেখেছি যে মঙ্গলবার ধর্মঘট ডাকা হয়, কর্মবিরতি, এবং তারপরে দীর্ঘ বৈঠকের পর একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামীকাল থেকে শুটিং হবে, কিন্তু লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন অর্থাৎ ম্যাজিক মোমেন্টস প্রোডাকশনের সঙ্গে কোনো কাজ নয়, কোনো সহযোগিতা নয়, যতদিন না পর্যন্ত তারা তাদের নিরপরাধ প্রমাণ করতে পারছে। কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ন্যায় বিচারের কি হবে? কেউ কি গ্রেপ্তার হলো? ন্যায় বিচারের দাবি কি জোরালোভাবে উঠছে? এবং নিরাপত্তার বিষয়টি, সেক্ষেত্রে নতুন এসওপি কি গঠন হয়েছে? লাগু কিভাবে হবে? কবে থেকে হবে? একাধিক প্রশ্ন। আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা চন্দন সেন, কথা বলবো তার সঙ্গে। স্যার, বুঝতেই পারছেন, আমি প্রথমেই বললাম নিরাপত্তার বিষয়টি বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, আমরা দেখলাম ইন্ডাস্ট্রিতে। তো কোনো কি এসওপি গঠন হয়েছে? সেটা লাগুই বা কবে থেকে হবে? মাসখানেক সময় লাগবে আমাদের, কারণ গতকাল প্রডিউসার্সরা এসেছিলেন, তাদের সঙ্গে একটা মিটিং হয়েছে। ইম্পা এসেছিল, তাদের সঙ্গে মিটিং হয়েছে। যাবতীয় চ্যানেল আছে, তাদের সঙ্গে একটা মিটিং করতে হবে। কিন্তু তার মধ্যে স্টার কিন্তু তারা একটা ইন্স্যুরেন্স দেয়, সুতরাং সেক্ষেত্রে স্টারকে আমাদের, এবং আমরা এখন জানতে পারছি, আমরা এতদিন চাইনি, কিন্তু এখন আমরা জানতে পারছি যে জিও একটা ইন্স্যুরেন্স করে। এরকম ভাবে অন্যান্য চ্যানেল নিশ্চয়ই ইন্স্যুরেন্স করে, সেগুলো নিয়ে আমরা এখনো চাইনি বলে পাইনি। এবং আর্টিস্টরা কি জানতো, বা টেকনিশিয়ানরা কি এগুলো জানতো? না, এটা আমরা সেগুলো নিয়ে খেয়ালও করিনি। তার কারণ হচ্ছে যে আমরা একটা কথা আমি কিন্তু একটা বলে নিই, সেটা হচ্ছে যে এই ম্যাজিক মোমেন্টস যে অর্গানাইজেশনটা, প্রোডাকশন হাউস, এটা কিন্তু নিছক দুর্ঘটনা। এটাকে ষড়যন্ত্রের তত্ত্বে পরিণত করার কোনো দরকারই নেই। কারণ আমি আপনাকে বলছি, আমি নিজে 20-22 বছর ধরে এদের সঙ্গে কাজ করেছি। আমি জানি না ভবিষ্যতে এরা কাজ করবেন আমাকে নিয়ে কিনা, আমি জানি না। কিন্তু সিনিয়র আর্টিস্ট বলুন, বিশেষ করে যারা বয়স্ক, এমনকি যারা তার পরের ধাপের অভিনেতা অভিনেত্রী আছেন, তাদের কারোর সঙ্গে কিন্তু থাকা খাওয়া, তাদের কোথায় যাবে না যাবে, এগুলো নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ কিন্তু এই কোম্পানিটা করেনি কোনোদিন। এটা যারা বলবে তারা মিথ্যে কথা বলবে। এটা একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু যেটা প্রবলেম যেটা হয়েছে, যে জিনিসটা কখনোই এই ম্যাজিক মোমেন্টস হাউস কোনোদিন করে না, কোনো ক্ল্যারিটি থাকে না, এমন কোনো কাজ করেন না তারা। বিশেষ করে আমি শৈবাল ব্যানার্জির কথা বলছি। লীনা গাঙ্গুলি কিন্তু সে অর্থে দায় আছে, মানে দায় মানে কিছু স্টেটমেন্ট এসেছে যেগুলো আমার কেন জানি না মনে হচ্ছে এটা লীনার স্টেটমেন্ট নয়, যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমার নিজের মনে হয় যে শৈবাল ব্যানার্জি যদি কলকাতায় থাকতেন এবং ওই শুটিংয়ে থাকতেন, হয়তো ঘটনাটাই ঘটতো না। কারণ শৈবাল ব্যানার্জিকে আমি এই 20-22 বছরে দেখেছি, এমনকি লীনা গাঙ্গুলি, এ ধরনের কোনো মানে প্রবলেম আছে এমন কোনো জায়গায় করবেনই না, ওরা করতেন না। কিন্তু প্রযোজকরা কি সমস্ত শুটিং এ উপস্থিত থাকেন? মানে বহু এই আউটডোরে কিন্তু আমি কিন্তু লীনাকে এবং শৈবালকে থাকতে দেখেছি। আচ্ছা। হ্যাঁ, এবং তারা কিন্তু এই ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য থেকে শুরু করে কারোর জ্বর হয়েছে বা কিছু হয়েছে, যেমন আমি আপনার একটা উদাহরণ দিচ্ছি। এই কিছুদিন আগে একটা সিরিয়াল করতাম, আমি নাম ভুলে যাই, খুব আমি বেসুরে গান গাইতাম, একটা চরিত্র করতাম আমি। যাই হোক, সেইখানে সেটা কালিম্পংয়ে শুটিং করতে গেছি আমরা। সেখানে দুলাল লাহিড়ী কিন্তু একটু আপওয়ার্ডস জার্নি ছিল, অসুস্থ বোধ করছিলেন। সেখানে কিন্তু শৈবাল ব্যানার্জি সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিয়েছে। এটা আমরা এর আগেও আমি দেখেছি। আমি জ্বরে পড়ে গেছি, ভয়ঙ্কর জ্বর, তার জন্য কিন্তু আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকে আবার অন্যরকম অভিযোগ করছেন যে জ্বর হলেও যে ওষুধ সেটা বাইরে থেকে নিয়ে, মানে সঙ্গে থাকতো না কিছু। হ্যাঁ হ্যাঁ, ওর মানে সঙ্গে কোথাও থাকে না। কিন্তু আপনি মহেঞ্জোদারো হরপ্পার সময় থেকে যদি দেখেন, কারোর কাছে থাকে না, কখনো থাকে না। কিন্তু বক্স তো অন্তত না, এটা থাকে না, এটা থাকে না। যে নতুন যে এসওপি বানানো হবে সেখানে কি তাতে থাকবে। তাতে এমনও বলা হচ্ছে যে আমরা দাবি করতে চাইছি, সেটা ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে বসে চ্যানেল কতটা অ্যাকসেপ্ট করে, প্রডিউসাররা কতটা অ্যাকসেপ্ট করে, কারণ এর তো একটা টাকার দায়িত্ব আছে। এটাকে খুব
আবেগপ্রবণভাবে কথা বললে তো হবে না। সেই সেই তার যে রেভিনিউয়ের ভাগ, সেই ভাগের থেকে কতটা তারা শেয়ার করবেন, এসব নিয়ে জটিলতা আছে। লয়ার বসছেন, আমাদের তরফ থেকে বসছেন, ওদের তরফ থেকে বসছেন, ইন্স্যুরেন্সের মানুষ আসছেন। একটা মাসখানেক আমরা সেই কারণের জন্য সময় চেয়েছি। মধ্যিখানে এই ভোটটা না থাকলে আরও আগে হতে পারত, সপ্তাহ দুয়েকের মধ্যেই হয়ে যেতে পারত, কিন্তু এই ভোটটাতে তো কিছু আপনি জানেন যে কিচ্ছু করার নেই। সুতরাং আমরা সেইভাবে চাইছি যে যাতে এরপর থেকে আর এরকম ধরনের ঘটনা যেন না ঘটে, সেটা চাইছি। তাহলে লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রোডাকশন হাউসকে কেন এইভাবে একেবারে মানে সাইডলাইন করে দেখুন, দেওয়া হলো? আপনারা আপনি বলছেন যে কোনো সমস্যা নেই, না ওনার না আপনি বিশ্বাস করেন। না, আজকেই দুখানা মানে এইটাই হুম, আমরা আজকে একটা পয়েন্ট আউট করেছি। মানে অন্য কোনো প্রোডাকশন হাউসের সঙ্গে আমরা হয়তো এটা করতে এটা পারতেন। সাধারণ মানুষকে না ওইটা বলিনি যে আমরা কি দিয়েছিলাম, কি চেয়েছিলাম, তার বদলে কি উত্তর এসেছে, আদৌ ওটা সাবজুডিস তখন ছিল কিনা, তারপরে সাবজুডিস হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদিগুলো আমরা পরিষ্কার করে মানে গতকাল বলিনি, কিন্তু হুম। আজকে বলে দিয়েছি অলরেডি যে কেন আমরা এই পথে যেতে বাধ্য হলাম। কেন যদি বলতেন? আমি ওই তো বলছি যে উত্তরটা সঠিকভাবে আসেনি। যদি মানে প্রোডাকশন হাউসের তরফে? হ্যাঁ, যদি উত্তরটা সঠিকভাবে আসতো তাহলে এত কিছু হতো না। এবং তার মধ্যে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, আমি মানে এক্সপেক্টও করিনি, সেটা হচ্ছে যে এই সিজন 3 নামে আবার একটা হুম। শুট করেছে, তার ঠিক দুদিন বাদে কেন করলেন? মানে না করাটাই সবচেয়ে ভালো হতো। কেন করলেন আমি জানি না। মানে যখন অত দগদগে ঘা হয়ে রয়েছে সকলের মনে, কারণ বিশেষ করে রাহুল আমার প্রায় 20-22 বছরের পরিচিত বন্ধু, ইত্যাদি ইত্যাদি। যেহেতু আম, আমি শেষ 16 বছর ওর পাড়াতেই থাকি, ফলত আমাদের ঘন ঘন দেখাও হয়েছে, আমরা আউটডোরেও গেছি, আমরা একসঙ্গে কাজ করেছি। ফলত রাহুল আর রাহুল মানুষের কাছে বেশ জনপ্রিয় ছিল, সেটা প্রমাণিত হয়ে গেছে। সেখানে আরেকটু ধৈর্য ধরে, আরেকটু সংবেদনশীলতার সাহায্য নিয়ে আমার কেন জানি না মনে হয় যে শৈবাল যদি থাকতো তাহলে এসব ঘটনাটাই ঘটতো না। কিন্তু এক্ষেত্রে এই যে প্রযোজক সবসময় যে শুটিং স্থলে থাকবেন, এটা তো ইপি আছে, কারণ তিনি বাইরে ছিলেন। না তো এক্সিকিউটিভ প্রডিউসার আছে তো যথেষ্ট তাহলে। নিরাপত্তা ব্যবস্থাটা তাহলে নিলে, যেমন পারমিশনের বিষয় ছিল, নেওয়া হ্যাঁ, হয়নি নেওয়া বলে হয়নি, অভিযোগ। তো এইগুলো দিতে পারছেন সঠিকভাবে না। নিলেই তো। হ্যাঁ, দিতে পারছেন না, কেউ বলছে না যে পুলিশ পারমিশন আছে কিনা। এবং ওই চত্বরটায় কিন্তু 50 থেকে 60 জন মানে টুরিস্ট সবসময় থাকে। এবং দেখুন, এটা খুব স্বাভাবিক জিনিস। একটা ওখানকার স্থানীয় কাউকে জিজ্ঞেস করলে এই জায়গাটা সেফ, হ্যাঁ সেফ, গিয়ে শুটিং, এটা বললেই হয়ে যেত। আমরাই কতবার বিপদে পড়েছি। এবং খুবই যন্ত্রণার, বেদনার, আহ, এত কম বয়সে এরকম একটা দুর্ঘটনার কারণে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় চলে গেলেন, তার উপরে এই যে দায় ঠেলে দেওয়ার যে চেষ্টা একটা। তারপর যেভাবে বেওয়ারিশ লাশের মতো পড়েছিল, হ্যাঁ তারপর চেষ্টা, এই বলুন বলুন। এই যে এইভাবে চেষ্টা, এটাকে আপনি কিভাবে দেখেন? মানে আমরা তো দেখলাম একটা অংশ রীতিমতো আমরা এতদিন ধরে যে ভেবেছিলাম, তিনিই এখন নাকি ড্রোন ঘটছে। নিয়ে শুট করার জন্য বলেছেন, তিনিই নাকি আসলে শুট চলছিল না সমুদ্রে, তিনি নিজের ইচ্ছায় এই ঘুরতে গেছিলেন। প্রশ্নগুলোর উত্তরই তো আমরা চাইছি। এক্স্যাক্টলি কি হয়েছিল আমরা তো আর কোনো কিছু চাইছি না, আমরা তো এই প্রশ্নগুলোর উত্তরই চাইছি। আমাদের পরিচিত এক সাংবাদিকের ভূমিকা আমার ভালো লাগেনি। বাচ্চা ছেলে, আমিও তাকে বলেছিলাম, হুম। শেষ 10 মাস রাহুল অরুণোদয় ব্যানার্জি মদ স্পর্শ করেনি এবং সেটাকে সেলিব্রেট করতো। 1 মাস হয়েছে, আজকে 2 মাস হয়েছে, চলো কফি খাই, সেলিব্রেট করতো আমার চোখের সামনে বসে দেখা। এবং আপনি এখন ওদের ইউনিটের কাউকে জিজ্ঞাসা করবেন, এই আউটডোরে গেলে তো একটা হুম। কেউ কেউ রিল্যাক্স করতে চায়, তাদের সামনে বসে ও চা খেয়েছে। চন্দনবাবু, এক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আমরা দেখেছি সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ঘুরছিল, মানুষ নানাভাবে নানা দায় এদিক ওদিক মিথ্যে ফেলার কথা চেষ্টা বলছে, করছিল। মিথ্যে কথা বলছে। তো সেই জায়গায় সাংবাদিক হিসেবে আমরা মানে দেখলাম, মানে একটা পাল্টা যুক্তি সবাই যেটা দিচ্ছে। আমিও ছিলাম স্টুডিওতে আগের দিনে যে ঘটনা, তিনি পরিচালককে প্রশ্ন করেছিলেন যে ইনটক্সিকেটেড ছিলেন কিনা। তো এটাতে আপনারা বলছেন যে আপনারা একদমই সমর্থন করছেন না। শুনুন, সমর্থন তো করছিই না, হ্যাঁ, এবং ওই উত্তরটাকেও সমর্থন করি না। তিনি বলছেন তিনি জানেন না তার। আপনি এখানে বসে আছেন, হ্যাঁ, হ্যাঁ। দাঁড়িয়ে আছেন, ওকে বোঝাচ্ছেন এই শটটা নেব, হুম, হুম। আপনার মুখ থেকে গন্ধ বেরোলে আমি জানতে পারতাম না? শুভ আমার পছন্দের লোক, কিন্তু শুভর এই উত্তরটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। চন্দ্রবাবু, মঙ্গলবার এই কর্মবিরতি বৈঠকের সময় এবং আপনারা যখন জানালেন সিদ্ধান্ত যে ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউসের সঙ্গে সহযোগিতা নয়, তখন আরেকটা বিষয় নিয়েও কথা হলো, ব্যান্ড কালচার নিয়ে। হুম। ব্যান্ড কালচার নিয়ে, এই যে নিষিদ্ধ যে
একটা অংশ মানে বহু শিল্পীকে আমরা দেখেছি, অনেকেই হঠাৎ করে উধাও হয়ে যান, তাদেরকে আর দেখা যায় না। রাহুল বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একটা প্রশ্ন রেজে হয়েছে, তিনি কি যথেষ্ট সম্মান পেয়েছেন? তার যা যোগ্যতা, তিনি কি যথাযথ কাজ পেয়েছেন? দেখুন, এই নিয়ে কেউ কেউ কিচ্ছু বলতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা থেকে শুরু করে নতুন আজকে ঢুকেছে যে সমস্ত মেয়ে এবং ছেলে, এটা একটা মানে এটা কিরম জানেন তো, মানে ঢাকি দেখেছেন পুজোর সময় আসে, আপনি গিয়ে বাজানোটা দেখে তার থেকে বায়না করেন। আমাদের ব্যাপারটা তাই। আমাদের অভিনয় দেখলে আপনি আমাকে পছন্দ করে নেবেন, আমার পাশের ছেলেটাকে নাও নিতে পারেন। এক্ষেত্রে আমাদের কিছু বলার থাকে না, কারণ এটা একেবারেই প্রযোজকের নিজস্ব চাহিদা যে আমি এই মানুষটার অভিনয় আমার পছন্দ, আমি একে নেব, আমি ওকে নেব না। আবার অনেক সময় খানিক গন্ডগোলও হয়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। গন্ডগোল হয়, ব্যক্তিগত অপছন্দের জায়গাও থাকে অনেক সময়। আমার পছন্দ নয় চন্দন সেনকে, বড্ড অন্য বিচ্ছিরিভাবে কথা বলেন ইত্যাদি ইত্যাদি, আমাকে বহুদিন ভুগতে হয়েছে। তো আমি সেই কারণে এই বিষয়টাই না, রাহুল কিন্তু এলাম। তা না। রাহুলের মানে যারা রাহুলকে ব্যক্তিগতভাবে চেনেন বা যারা রাহুলের সঙ্গে কথা বলেছেন, তারা সকলে জানেন যে রাহুলের একটা অদ্ভুত পার্সোনালিটি ছিল, যেটা খুব প্লেজেন্ট পার্সোনালিটি। মানে আপনি ওর সঙ্গে বসে তর্ক যখন করছেন, তখন কিন্তু আপনাকেও ধরে নিতে হবে এটা তর্ক চলছে। তারপরে ওই বলবে চলো গিয়ে খেয়ে আসি অমুকটা। কিন্তু আপনি যদি সেটা ব্যক্তিগত আক্রমণের জায়গায় নিয়ে যান, তখন সে তো উত্তর দিতে বাধ্য থাকবে। কারণ সেটাকে যদি আপনি বাইরে গিয়ে বলেন এই দেখুন কত বড় ঔদ্ধত্য, তখন সেটা মিথ্যাচার হয়ে যায়। তো এরকম মিথ্যাচার অনেকের সম্পর্কেই অনেকে করে থাকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরেকটা কথা বললেন যে রাহুল ইন্ডাস্ট্রিকে এক করে দিয়ে গেছে, ইউনিটিটা কি আগে ছিল না? না দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করুন, সেটা হচ্ছে যে আর্টিস্ট ফোরাম সেটা এমনই একটা জায়গা যে যেখান থেকে দাঁড়িয়ে খুব বড় জোর আপনাকে টাকা না দিলে আমি গিয়ে বলতে পারি কেন টাকা দিচ্ছেন না, আপনি ওর টাকাটা মিটিয়ে দিন। আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে আর্টিস্ট ফোরাম গিয়ে বলতে পারে আপনি এটা ঠিক করছেন না। আপনার মানে আপনার বসার জায়গা নেই, আপনার থাকার জায়গা নেই, এটাতে আমি বলতে পারি যে আপনারা এটা ঠিক করছেন না। আপনি কোথাও এই ধরুন জ্বর হয়েছে, হ্যান ত্যান, আপনাকে যথেষ্টভাবে মেডিকেল দেওয়া হয়নি, এগুলো আমরা বলতে পারি গিয়ে। কিন্তু আমরা কখনো বলতে পারি না, আমরা সুপ্রিম কোর্টে হেরেও গেছি সেটাই যে অমুক আর্টিস্টকে নিতে হবে। সেরকম ভাবে জোর নেই। না না, জোর নেই না। হ্যাঁ, জোর একটা থাকতে পারে। দেখুন, আমার কিছু সৌভাগ্য হয়েছিল আমেরিকায় কাজকর্ম দেখার। আমি জিজ্ঞাসা করেছিলাম, ওদের ভীষণ স্ট্রং ইউনিয়ন। আমি কিন্তু জিজ্ঞাসা করেছিলাম যে এর বাইরে যখন লোক নেয় তখন আপনারা কি করেন? বলে মেম্বার করে নিই। কারণ ওদের দেশে মেম্বার হলে বিরাট অনেকগুলো সুবিধে আছে। আপনি আজকে যদি শুধু টেলিভিশন সিরিয়ালের আর ফিল্মের মেম্বার হন, যেটাকে স্যাগ বলে ওরা, SAG, তাহলে সারা আমেরিকা জুড়ে আপনার জন্য যত হসপিটাল আছে প্রত্যেকটা হসপিটাল আপনার জন্য 10টা করে বেড থাকবে। আপনি যেখানেই যাবেন সেখানেই গিয়ে, এবং সেটা ফ্রি। আমেরিকার বুকে ওটা ফ্রি পাওয়া যায় না, কিন্তু ওটা তখন ওখানকার যে ইউনিয়নের টাকা, সেই ইউনিয়নের টাকা থেকে আপনার চিকিৎসা হয়। আপনি একটা মাসোহারা পান আপনার যখন কাজ, আপনি যখন রিটায়ার করেন। এছাড়া আরো বেশ কিছু সুবিধা আছে। থিয়েটারের ক্ষেত্রেও তাই, একুইটি বলে থিয়েটারের ইউনিয়নকে, তাদেরও বেশ কিছু সুবিধা আছে। আমাদের এখানে এমনকি বম্বেতেও সেই সুবিধা নেই। আপনি মেম্বার হলে আপনার হয়ে ইউনিয়ন গিয়ে চারটি কথা বলতে পারে, কিন্তু আপনাকে কাজে নিচ্ছে না, এটাতে কারোর কোনো অধিকার নেই। ওই যে বললাম যে ঢাকিরকে আপনি দেখেই নিয়ে আসেন, এটা ফ্রিল্যান্সের জায়গা। ফ্রিল্যান্সের জায়গায় কেউ কাউকে বলতে পারে না যে আপনি ওকে নিতে বাধ্য। কিন্তু টেকনিশিয়ানরা, এটা বুঝতে হবে আপনাকে যে টেকনিশিয়ানরা 100 টাকা পায়, কিন্তু একজন আর্টিস্টের তারতম্য হয় টাকার। ফলত আপনি কাউকে কোনোভাবে বেঁধে রাখতে পারবেন না। কিন্তু একজন টেকনিশিয়ান, সে আসলে শ্রমিক, তো তার তো একটা বাঁধা টাকা আছে। ফলত শ্রমিক ইউনিয়ন সেটা পারে যে একে দিয়ে কাজ করাবেন আপনি, আমার ইউনিয়নের লোক, বা তারা দরদাম করতে পারে যে আপনাকে এত লোক নিতে হবে, এত লোক এই টাকাটা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। ফলত বুঝতেই পাচ্ছেন এহেন একটা ব্যবস্থার মধ্যে কখনোই হয় না যে
আর্টিস্ট তার দাবি করলো, সেটা টেকনিশিয়ানও সে দাবি মেনে নিল। তবে কি একটা রিফর্ম দরকার বলে মনে হয়? না, রিফর্ম নয়, এটার বিষয় হচ্ছে যে দেখুন, এটা বিষয় হচ্ছে আপনাকে সেই জোরের জায়গায় পৌঁছতে হবে যেখান থেকে দাঁড়িয়ে আপনি আর্টিস্ট ফোরামের মেম্বারকে প্রাধান্য দেবেন। এমন তো হতে পারে না যে আপনি আপনার আপনি হুম। আপনার কথা বলা দেখে একজন প্রযোজকের ভালো লাগলো, সে আপনাকে একটা পরীক্ষা নিল, দেখি তো এই সিনটা বলতে পারো কিনা, দেখতে পেলো যে হ্যাঁ আপনি বলতে পারেন, আপনাকে সে নিতে পারে। এটাতে আর্টিস্ট ফোরামের কিছু বলার নেই। এবার সেটা আপনার দায়িত্ব যে এবার যদি এটা তো শেষ হয়ে যাবে, আমি তো প্রফেশনালি এখানে ঢুকছি, এরপরে আমার হয়ে কথা বলার জন্য যে আমি যদি টাকা না পাই, আমি যদি খেতে না পাই ঠিক মতো, আমি সম্মান না পাই, তাহলে যেন আমার পেছনে এমন একটা ইউনিয়ন থাকে যে এসে আমার হয়ে বলবে। এটা আপনার দায়িত্ব, এটা ইউনিয়নের দায়িত্ব নয় আপনাকে গিয়ে বলা। তো ফলত সেই সেই দূরত্বটা থাকেই, স্বাভাবিক ব্যাপার যে একটা জায়গায় খুবই স্ট্রাকচার্ড আর একটা জায়গায় আনস্ট্রাকচার্ড। তো ফলত তারা যে খুব ঘনিষ্ঠ হবে তা তো ঠিক নয়। কিন্তু মঙ্গলবারের যা ঘটনা, শ্রীলেখা মিত্র তিনিও কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন, আমরা ছিলাম স্টুডিওর মধ্যে, দেখলাম এই যে নিষিদ্ধ কালচার নিয়ে কথাটা যেটা উঠছে, এটা খুব সংবেদনশীলতার জায়গায় গিয়ে পৌঁছেছে। দেখুন, আমরা এটা নিয়ে দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি। আমি তো ব্যক্তিগতভাবে এই সমস্ত ব্যান্ড ট্যান একেবারেই পছন্দ করি না। সে কি টেকনিশিয়ান হোক, আপনারা জানবেন না, আপনি তখন জন্মাননি। একটি জল দেয় এমন একটি ছেলেকে এক হিরো, সে জল দিতে দেরি করেছিল বলে তার মুখে জলটা ছুঁড়ে মেরেছিল। ওখানে যারা সিনিয়র অ্যাক্টররা ছিলেন তারা সঙ্গে সঙ্গে এমন একটা প্রতিবাদের জায়গায় চলে গিয়েছিলেন যে শুটিং 10 দিন বন্ধ ছিল। ও কিন্তু প্রোডাকশন বয়, মানে আপনি যদি হায়ারার্কির লেভেল বলেন তাহলে সবচেয়ে, মানে দলিত বলতে যা বোঝায়, ও হচ্ছে দলিত। কিন্তু বিখ্যাত সমস্ত অভিনেতারা তাকে, সেই হিরোকে কিন্তু বলেছিলেন যে তুমি যতক্ষণ না সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইবে ততক্ষণ পর্যন্ত শুটিং হবে না। প্রযোজকও কিন্তু মেনে নিয়েছিল। এটা খুব অন্যায় হয়েছে, কিন্তু শুটিংয়ের মাঝপথ সবটা ফেলে দিয়ে তখন অনেক দাম হতো, র ফুটেজের অনেক দাম হতো। কিন্তু সেটা ঘটেছিল, কিন্তু যদিও 3 দিনের মধ্যে ছেলেটাকে ডেকে নিয়ে, কিন্তু এই যে তুই কেন করলি, উত্তরটা ওকে বললি, আমাকে তো বললি না। আমি তো ওখানে বসেছিলাম, আমি একজন সিনিয়র আর্টিস্ট বসে আছি, তার সামনে এটা করলি তুই কি ওর কাছে ক্ষমা চাইবি? এই করতে করতে 10 দিন চলে গিয়েছিল। কিন্তু ঘটনাটা যেটা ঘটেছিল সেটা তো এই যে তখন ওই ছেলেটির জন্য দাঁড়িয়েছিল, অ্যাক্টররা দাঁড়িয়েছিলেন, তার ফল তো ফুলেছিল সেরকম। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে তাহলে যে ক্ষতিপূরণের কথাটা উঠছে, প্রোডাকশন হাউসের কাছে কি কোনো ক্ষতিপূরণের দাবি করা হয়েছে আর্টিস্ট ফোরামের? আমি যতদূর শুনেছি, শান্তিলাল মুখার্জি আরো ভালো বলবেন, আপনি শান্তিলাল মুখার্জিকে জিজ্ঞেস করবেন, সম্ভবত প্রিয়াঙ্কা রিফিউজ করেছে, প্রবাবলি। আমি এটা মানে খুব জোর দিয়ে বলতে পারছি না, কারণ আমি জানি না, কিন্তু বোধহয় প্রিয়াঙ্কা রিফিউজ করেছে। প্রোডাকশন হাউস অফার করেছিল বোধহয়, আমি সবটাই বোধহয় বলছি, আমি জানি না, সুতরাং আমার পক্ষে বলা উচিত, আমার বলা সম্ভব না। তাহলে ন্যায় বিচারের দাবিতে আপনারা কিভাবে এগোবেন? আমার মনে হয় 3 পক্ষ একটা জায়গায় বসলে বোধহয় সুবিধা হয়ে যাবে। এই দূরে দূরে থাকার ফল এটা। 3 পক্ষ কোন 3 পক্ষ? মানে শৈবাল এবং শৈবালের টিম, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আর্টিস্ট ফোরাম এবং রাহুলের পরিবার, না, টেকনিশিয়ানসরা। তার কারণ একটা কথা আমি জানি বলে আপনাকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রিয়াঙ্কা কিন্তু খুব স্পষ্ট করে লিখিত দিয়ে দিয়েছে যে আমার যাবতীয় জিজ্ঞাসা, আমার যাবতীয় প্রশ্ন সব করার অধিকার আমি একমাত্র আর্টিস্ট ফোরামকে দিলাম, এবং আমার হয়ে যদি ভবিষ্যতে লিগ্যাল কোনো কিছুর মধ্যে যেতে হয় সেটাও আমি আর্টিস্ট ফোরামকে দিলাম। যে কারণের জন্য ওটা পাওয়ার পরই তো আর্টিস্ট ফোরাম এফআইআর করতে গেল। এফআইআর তো প্রথমে করতে চাওয়া হয়নি, প্রথমে তো আমরা একটা চিঠি দিয়েছিলাম। সেজন্য প্রশ্নটা উঠছিল যে এত বিলম্ব কেন, আমরা তো প্রথমে চিঠি দিয়েছিলাম, দিয়ে জানতে চেয়েছিলাম কি হয়েছে একটু বলুন না প্রোডাকশন হাউসকে। হ্যাঁ, এত রকমের কথা শুনছি, আমরা খুব বিভ্রান্ত, এবং বয়ানেও অসঙ্গতি ছিল সব। হ্যাঁ, আমরা খুব বিভ্রান্ত,
দয়া করে সেই চিঠি কিন্তু বয়ান বেরিয়ে গেছে, মানে হ্যাঁ পাবলিক হয়ে গেছে এখনো, বোধহয় আপনি আপনি চাইলেও আপনিও পেয়ে যাবেন বোধহয়। উল্টো দিকে ওনারা একটা চিঠি দিলেন, সেই চিঠির পরিপ্রেক্ষিতে প্রিয়াঙ্কা আমি এফআইআর করবো, ফলত আমাদেরও এফআইআরে যেতে হলো, এবং আমাদের যিনি আইনজ্ঞ ছিলেন তিনি বললেন যে 2 জায়গাতেই এফআইআর হবে। এবার এটা আমরা যা করছি, আমরা তো আবেগে করতে পারি না কোনো কিছু, আইন তো আমাদের তো আইন আমাদের করার একটা জন্য। আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে চলতে হয়। যদিও আপনাকে একটা কথা বলে রাখি, আমাদের সঙ্গে একটা মৌ চুক্তি হয়েছিল আর্টিস্ট ফোরামের সঙ্গে, তখন এই প্রযোজনা সংস্থাগুলোর একটা বডি ছিল, এবং যে বডির প্রেসিডেন্ট ছিলেন কিন্তু হচ্ছে শৈবাল ব্যানার্জি। আচ্ছা। তারপর সেই বডিটা বিলুপ্ত হয়ে যায়, কিন্তু সেটা মানে আমি আপনাকে দিয়ে দিতে পারি, সেইটাতেই কিন্তু মৌ চুক্তিতে বলা হয়েছিল যে এই দায়িত্ব আপনাকে নিতে হবে, এই ব্যবস্থা আপনাকে করতে হবে। তার মানে আগেও কথা হয়েছে, কিন্তু কেউ সাড়া দেয় না। লাগু হয় না বিষয়গুলো, রুলস ক্রিয়েট হয় কিন্তু সেগুলো লাগু হয় না। হ্যাঁ, যতক্ষণ না এই ধরনের কোনো চাপের জায়গা তৈরি হয়। কিন্তু এই অনীহা আর সেটা তো কেউ অবহেলার জন্য চায় তো না। একটা প্রাণ চলে গেল। একটা প্রাণ চলে গেল, শুধু এবং না, গুণী ভবিষ্যৎ মানুষ। আপনাদের কোনো ধারণা নেই যে কি এই যে দেখছেন লাভলি মৈত্র এমএলএ, হ্যাঁ, সে মরেই যেত, ওইখানে বসে আছে ছেলেটা, ও তুলেছে ওটাও কি সমুদ্রে? নৌকোয়, হ্যাঁ ও তুলেছে বলে লাভলি মৈত্র এখনো বেঁচে আছে, আর একজন ছিল সঙ্গে, দুজনে মিলে। নৌকো কমপ্লিট উল্টে গেছে, ক্যামেরা মানে যে ক্যামেরাম্যান তারটাও ধাক্কা লেগেছে, ক্যামেরাও পড়ে যেত, পড়েনি ক্যামেরাম্যান। একটা জায়গায় শুটিং করতে গেছি, এই কিছুদিন আগে, দুর্গ রহস্য হচ্ছে, সেখানে 12টা লোক ছিল ইনক্লুডিং ডিরেক্টর, সবাইকে বলতে কামড়াচ্ছে, ভয়াবহ রকম ভাবে কামড়াচ্ছে। শুটিং প্রায় বন্ধই হবে, ওর প্রথম দিন ছিল শুটিংয়ে, বন্ধই হয়ে যেত। এরকম অসংখ্য ঘটনা আছে। খাদের ধারে দাঁড়িয়ে শুট করছি, ক্যামেরাম্যান এত ক্রিয়েটিভ হয়ে পড়লেন যে তিনি খেয়ালই করলেন না খাদের পাটা চলে গেছে ওদিকে, তাকে আবার ধরে টেনে নিয়ে, এরকম প্রায়ই হয়। শুটিং করছি, ওপর থেকে নাট খুলে এসে পড়েছে, 8টা স্টিচ হয়েছে। আমাদের ক্যাটওয়াকে যারা কাজ করেন, কি সাংঘাতিক বিপজ্জনক অবস্থায় কাজ করেন। এগুলো যাতে একটা ব্যবস্থা হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি, একজোট ভাবে একজোট হয়ে চেষ্টা করছি যে এবার একটা স্ট্রিম লাইন হোক। এই যে আপনি বলছেন যে একটা ফার্স্ট এইড বক্স কি হ্যাঁ, রাখা যায় না, হ্যাঁ, আমরা তার বদলে বলছি তেমন ঝুঁকিপূর্ণ ব্যবস্থা হলে আপনি একটা ডাক্তার রাখুন, একটা অ্যাম্বুলেন্স রাখুন। হ্যাঁ। আমাদের কথা হয়ে গেছে অ্যাম্বুলেন্সের সাথে, তারা বলেছেন আমাদের যে আমরা 365 দিন দেবো। আমাদের সেগুলো রুলস করে লাগু করা তো দরকার। হ্যাঁ, সেটাই তো করতে হ্যাঁ, চাইছি হ্যাঁ। আমরা। এই আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট যিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি আজ বিগত 11 দিন সকাল 11টায় তার বাড়ির থেকে বেরিয়েছেন, রাত 3টেয় বাড়ি ফিরেছেন, কন্টিনিউয়াস লড়ে গেছেন। আমরা চেষ্টা করছি যাতে আমাদের ভবিষ্যৎ তারা যেন ভালো থাকে।